এবার পৃথিবী বিখ্যাত 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে। এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো এবং এই চিঠিটি প্রকাশ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে। এতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মোট 12টি সুপারিশ মাল তুলে ধরা হয়েছে চিঠিতে। এই সুপারিশগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা, নিরাপত্তা খাতে সংস্কার, গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বিষয়ে মোট 12টি সুপারিশ দিয়েছে এই চিঠিতে। চিঠিতে স্বাক্ষরকারী মানবাধিকার সংস্থাগুলো হলো সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। এই চিঠিতে শুরুতে সরকারের প্রশংসা করা হলেও 2026 সালের নির্বাচনের আগে স্বল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই যে মানবাধিকার সুরক্ষা আরো বিস্তৃত করতে এবং বাংলাদেশে এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি প্রতিহত করবে। এতে আরো বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিরাপত্তা খাতে এখনো কাঠামোগতভাবে সংস্কার হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনো জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছে না। চিঠিতে বলা হয়েছে যে পূর্ববর্তী সরকারের অধীনে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নিতে হবে, তবে পাশাপাশি চলমান নির্বিচারে গ্রেপ্তার ও আটক, বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যেসব মামলার সাথে যথাযথ প্রমাণ নেই বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তা অবিলম্বে বন্ধ করতে হবে। সুপারিশের গুরুত্বপূর্ণ পয়েন্ট: আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। এখানে চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘের ফেব্রুয়ারি 25 সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। এরকম মোট 12টি সুপারিশ। আপনারা খানিক আগে অন্যান্য সুপারিশগুলোর কথাও জানলেন। একটি জিনিস পরিষ্কার যে দেশে বিদেশে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ বাড়ছে। বিভিন্ন দেশ যেমন সরকারকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে, ঠিক তেমনি মানবাধিকার সংস্থাগুলো কিন্তু সোচ্চার হয়ে উঠেছে। কাজেই আগামী নির্বাচন যদি ডক্টর ইউনূস কিংবা ইউনূস পরিষদ এখনো মনে করে বসে থাকে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটি করে ফেলবে, তাহলে কিন্তু সেই নির্বাচনটা আসলে হবে না। নির্বাচনটি করা তো সম্ভব হবেই না, 99% সম্ভব হবে না, কিন্তু 1% সম্ভাবনাকে সামনে রেখে যদি নির্বাচনটি করে ডক্টর ইউনূস, তাহলে সেই নির্বাচনটি কিন্তু টিকবে না। আজকে ডক্টর ইউনূস সরকার আপনারা দেখছেন যে একটা ঝুলন্ত সরকার, যে কোনো মুহূর্তে এক ফু দিলে উড়ে যেতে পারে। ঠিক তেমনি ওই 1% সম্ভাবনা নিয়ে যদি জোর জবরদস্তি মূলক ভাবেও ডক্টর ইউনূস নির্বাচনটি করেই ফেলে, তাহলেও সেই সরকারটি কিন্তু আজকের ডক্টর ইউনূসের সরকার যেমন ঝুলন্ত সরকার, ঠিক তেমন একটি ঝুলন্ত সরকার হবে। নিশ্চয়ই কেউ চাইবে না যে এমন একটি ঝুলন্ত সরকার, কেউ চাইবে না বলছি, কিন্তু কেউ কেউ চায়। এই মুহূর্তে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা চায়, ডক্টর ইউনূস চায়, কারণ এই মুহূর্তে যদি একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল এন্ড ইনক্লুসিভ ইলেকশন যদি বাংলাদেশে হয়, তাহলে অন্যান্য কন্টেন্টের মতো এই কন্টেন্টও বলতে চায় যে পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে। গণ আন্দোলনে পতিত সরকার পৃথিবীর ইতিহাসে কোথাও সাথে সাথে ক্ষমতায় এসেছে এমনটা ঘটেনি। বাংলাদেশে অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে, বাংলাদেশে অনেক নজিরবিহীন ঘটনা ঘটে। আরেকটি নজিরবিহীন ঘটনা দেখবার অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ, যে ইমিডিয়েট পতন হয়েছে,
পতন হয়ে ক্ষমতায়, সেই চাপটা কিন্তু বাড়ছে ধারাবাহিকভাবে চারিদিকে। বিশ্বের বিভিন্ন দেশ ইউনূসকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে। এই চাপে চিঁড়েচ্যাপ্টা হয়ে যাবার জোগাড়ে ডক্টর ইউনূসের। অন্যদিকে 6টি বিখ্যাত মানবাধিকার সংস্থা এবার ডক্টর ইউনূসকে খোলা চিঠি দিয়ে জানালো অন্যান্য আরো 12টি সুপারিশের মধ্যে একটি অন্যতম প্রধান সুপারিশ হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই এত চাপ কেমনে সইবে? চাপের কাছে অবশ্যই মাথা নত করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, জুলাই যোদ্ধাদের মধ্যে যে খেলা জমে উঠেছে তা সম্ভবত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এবং এই যে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা কিংস পার্টি এনসিপির যে অস্তিত্ব থাকবে না, সে কথা তো অসংখ্যবার আপনাদের সামনে বলেছি এবং সেটি বাস্তবে প্রমাণিত হতে যাচ্ছে, বাস্তবে রূপ পেতে যাচ্ছে। জুলাই যোদ্ধাদের তাত্ত্বিক গুরু হিসেবে আমরা যাকে চিনি বা জানি, উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মাহফুজ আলম এবার মুখ খুলেছেন। তিনি খোলামেলাভাবে অনেক কথা তুলে ধরেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, তার মধ্য দিয়ে তিনি এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছেন, নতুন আরও বেশ কিছু বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এবং এই মাহফুজ আলম তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অনেক পছন্দের ব্যক্তি। প্রধান উপদেষ্টা মাহফুজ আলমকে সারা বিশ্বের সামনে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেছিলেন, পরিচয় করে দিয়েছেন। আবার এইসব মাস্টার মাইন্ডের পেছনের শক্তি হিসেবে কে কাজ করেছেন, ডক্টর ইউনূস সাহেবের কতটা সহযোগিতা ছিল, সেগুলো আমরা আপনাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থিত করেছি। 2 2 4 মিলিয়ে আমরা সমীকরণ মেলানোর চেষ্টা করেছি। কিন্তু আরো একটি প্রশ্ন আছে, এখনো পর্যন্ত একটা বিশেষ শক্তি এই জুলাই যোদ্ধারা যে নানান ধারায় বিভক্ত হয়ে পড়েছে, কোন অংশকে মদদ দিয়ে যাচ্ছে, কোন অংশকে যে মদদ দিয়ে যাওয়া হচ্ছে আর কোন অংশ যে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, তা আমাদের কাছে স্পষ্ট। যারা এখনো পর্যন্ত সামনের সারিতে আছেন, মোটামুটি আমাদের বুঝতে কষ্ট হয় না তারা কারা। নিশ্চয়ই সেই খেলা আরো কিছু দূর যেতে পারে, তবে চূড়ান্ত পরিণতি আমরা জেনে গেছি। যাই হোক, মাহফুজ আলম তার ফেসবুক পেজে যে স্ট্যাটাসটি দিয়েছেন তা একটু আপনাদেরকে পড়ে শোনায়। তিনি বলছেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই দুটি সংগঠন আমরা জুলাইয়ের সহযোদ্ধারা থাকায় গত 1.5 বছর আমি চাহিদা মাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। আমার অবস্থান স্পষ্ট, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন, দায় দরদের সমাজ সহ অনেক কথাই আমি বলেছি, যেগুলো আমরা জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু তারা এগুলো ধারণ করতেন? প্রশ্ন করছেন তিনি। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। মাহফুজ আলম যেভাবেই বলুন না কেন, যে পরামর্শ দেন না কেন, এনসিপি যে জুলাইয়ের যে স্পিরিট ছিল, সাধারণ মানুষের সামনে 5 আগস্টের আগে তারা যেই কথাবার্তাগুলো আমাদের সামনে বলেছিল, 71কে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করছে, রক্ত দিচ্ছে, এই সব দিয়ে তো মানুষকে হিপনোটাইজ করা হয়েছিল। সে কথাও তো অসংখ্যবার বলেছি। সেই কথাই এখন মাহফুজ আলমদের মুখ থেকে বের হচ্ছে। অর্থাৎ গণঅভ্যুত্থানটি ছিল সাধারণ মানুষের সঙ্গে স্রেফ প্রতারণা, এ কথা আমি অসংখ্যবার বলেছি। এখন আমরা বললে তো শত্রু হয়ে যায়, আমরা বললে ফ্যাসিবাদের দোসর হয়ে যায়। এখন তো মাহফুজ আলম ভাই সেই কথা তুলে ধরছেন। মাহফুজ আলম বলছেন, বিদ্যমান বাস্তবতায় আমরা জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, বা তার যে সম্মান স্নেহ রয়েছে, কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামাত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটি সত্য নয়, কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। এবং শেষ পর্যায়ে এসে বলছেন, ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধের মধ্যে রয়েছে। এই পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, বরং আমি গত 1.5 বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখবো। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়, ইফ ইউ কেয়ার টু জয়েন মি, ইউ আর মোস্ট ওয়েলকাম। তার মানে কি?
এবং তিনি সবশেষে বলছেন, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব, বিকল্প মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির উত্থান প্রত্যাসন্ন। আমরা ধরে নিচ্ছি যে আরো একটি বিকল্প শক্তি আসছে, আরো একটি নতুন রাজনৈতিক দল আসছে। আমি সে বিষয়ে একটু কথা বলছি। এর আগে এনসিপি গঠনের সময় আমরা জানি যে মাহফুজ আলম দলের গুরুত্বপূর্ণ পদ দুটির একটি চাইছিলেন, সাধারণ সম্পাদকের পদ। তার হয়ে তার অনুসারীরা, এই যে সকল্ড বিপ্লবীরা রয়েছেন, এখন যারা নেতৃত্ব রয়েছেন, তাদের সাথে দেন দরবার করেছিল, লবিং গ্রুপিং করেছিল, কিন্তু তিনি পাননি। আবার এনসিপির নেতারা যে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে, ভুল পথে অগ্রসর হচ্ছে, মাহফুজ আলম সেগুলো অকপটে তুলে ধরেছিলেন। কখনো কখনো হয়তো তাকে ফেসবুক স্ট্যাটাস তুলেও নিতে হয়েছে হুমকির মুখে বা যে কোনো আপত্তির মুখে। এবং একথাও সত্য, মাহফুজ আলম কখনো জামাতের নীতিতে বিশ্বাসী হননি। তিনি আকারে ইঙ্গিতে জামাতের যে আদর্শ সেইগুলোকে ডিনাই করেছেন এবং মানুষের সামনে মোটামুটি পরোক্ষভাবে তুলে ধরার চেষ্টা করেছেন যে কারা বাংলাদেশকে নিয়ে খেলতে চাইছে। যদিও মাহফুজ আলমের যে রাজনৈতিক আদর্শ সেটিও বিতর্কের ঊর্ধ্বে নয় নিশ্চয়ই, এবং তাকে নিয়েও তো অনেক ধরনের বিতর্ক রয়েছে। যে বিষয়ে বলছিলাম যে রাজনৈতিক দল বিষয়ে যে ইঙ্গিত তিনি দিচ্ছেন, তাহলে কি আমরা ধরে নেব যে আরো একটা নতুন রাজনৈতিক দল আসছে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে? এবং নির্বাচনকে সামনে রেখেই তো বনিবনা হয়নি বা নানান ধরনের মতবিরোধ গড়ে উঠেছে এনসিপির মধ্যে, এবং নানান ধরনের ব্যক্তি পর্যায়ে মানে নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিরা তারা দল ত্যাগ করছেন, পদত্যাগ করছেন। সেই জায়গা থেকে জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সত্যি সত্যি হয় 12 ফেব্রুয়ারি, এখন নতুন করে এই রাজনৈতিক দল আসলে কি তিনি নিয়ে আসবেন? নিয়ে এসে লাভ কি? এখন তার নিবন্ধন পাওয়া যাবে না, সেই সময়ও নেই, সেই পরিবেশও নেই যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নাকি মাহফুজ আলম বিশেষ কোনো ইঙ্গিত পেয়েছেন যে নির্বাচন আসলে 12 ফেব্রুয়ারি তো হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে, তার জন্য তিনি নিজেকে গোছানোর যতটুকু গুছিয়ে নিতে পারেন এবং রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারেন, নিবন্ধন নিতে পারেন, এবং নির্বাচন পেছালে সেই নির্বাচনে তার নতুন রাজনৈতিক দলটি যদি গঠিত হয় তাহলে অংশ নিতে পারবে। দেখুন, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বা ক্ষুদ্র জ্ঞানে আমি এখন এটুকু বলতে পারি, এই নির্বাচন নিয়ে এখন অনেক ধরনের সংশয় রয়েছে। মাহফুজ আলমরা ভেতর থেকে হয়তো অনেক কিছু জানতে পারছেন। সেই জায়গা থেকে তার এই উদ্যোগ যদি হয়ে থাকে, হয়তোবা তাদের জন্য ভুল কিছু নয়।